পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 24 ডিসেম্বর 1999 সালে। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত 1959 গ্রন্থটির রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার অন্যান্য গ্রন্থ হল ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের কথা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। চাঁদের হাট বাগধারাটির অর্থ কী? এটার অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। চাঁদের হাট বলতে আনন্দঘন প্রিয়জনদের মিলন মেলাকে বোঝায়। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা। এই বানানটি শুদ্ধ। সুচিস্মিতা অর্থ মৃদু ও নির্মল হাসিযুক্ত। যে নারীর হাসি সুন্দর, এক কথায় তাকে বলা হয় সুচিস্মিতা। কর্মে যাহার ক্লান্তি নাই, এর সংক্ষিপ্ত রূপ কী হবে? সেটা হচ্ছে অক্লান্ত কর্মী, যে অনেক কাজ করলেও ক্লান্ত হয় না। কর্মে যাহার ক্লান্তি নাই এর যথার্থ সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম শব্দের। তৎসম শব্দে মূর্ধন্য নয়ের ব্যবহারকে নত্যবিধি বলা হয় এবং তৎসম শব্দেই মূর্ধন্য শয়ের ব্যবহারকে সত্যবিধি বলা হয়। এবং সবসময় নত্য এবং সত্যবিধি হচ্ছে তৎসম শব্দের সাথে সম্পৃক্ত, অন্য কোনো শব্দের সাথে সেটা প্রযোজ্য নয়, কখনোই নয়। তার মানে নত্যবিধি এবং সত্যবিধি অনুসারে যে সকল শব্দ গঠিত সেগুলো সবগুলোই তৎসম শব্দ। ক্রিয়াপদ আসলে কি? কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে, এটা হচ্ছে একটা বিষয়। কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে, যেমন আমরা বাংলা ব্যাকরণ পড়েছি ইনি আমার ভাই, এখানে হন ক্রিয়াপদটি উজ্জ্ব আছে, এরকম হতে পারে। ক্রিয়াপদ দ্বারা কাজ বা অবস্থা বোঝায়। অনেক ক্ষেত্রে হয়, আছে ইত্যাদি ক্রিয়া উজ্জ্ব থাকে, যেমন বললাম ইনি আমার ভাই, হন উজ্জ্ব থাকে। কোনটি অনুজ্ঞা? তুমি যাও। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝাতে ব্যবহৃত ক্রিয়ার রীতিকে অনুজ্ঞা বলা হয়। যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? এখানে মুখ অর্থ শক্তি। একই শব্দের বিভিন্ন অর্থ হয়, যেমন বাবা মার মুখ উজ্জ্বল করো। মুখ উজ্জ্বল করার অর্থ হচ্ছে সম্মানিত করা আর কি। এখানে মুখ শব্দটি শক্তি বা সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়েছে। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে শক্তি বা সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়েছে। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ। রস্য দীর্ঘ রস্য যুক্ত বানান হচ্ছে মুমূর্ষ। এর অর্থ হচ্ছে মরণাপন্ন। বিরাগী শব্দের অর্থ কি? এটা হচ্ছে উদাসীন। বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। বিরাগী অর্থ বিরক্ত, নিস্পৃহ বা উদাসীন ব্যক্তি। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তি, যিনি হচ্ছেন সর্বপ্রথম বাংলা গদ্যের জনক বলা হয়। তো সেই জায়গা থেকে তিনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি হচ্ছেন বিভিন্ন রচনা বাংলা ভাষায় রচনা করেছিলেন, বিভিন্ন গল্প উপন্যাস। তো বেশিরভাগ গল্পই ছিল হচ্ছে বিভিন্ন গ্রন্থের অনুবাদ গ্রন্থ কিংবা অনুকরণে লেখা আর কি। তো প্রভাবতী সম্ভাষণ বাংলা ভাষার প্রথম মৌলিক গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক গ্রন্থ রচনা করলেও এইটাই প্রথম গ্রন্থ যেটা হচ্ছে মৌলিক ছিল তার রচনার মধ্যে। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা। 1866 সালে প্রকাশিত এটি বাংলা সনেটের পথিকৃত গ্রন্থ হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? সেটা হচ্ছে বিষের বাসী। কবর নাটক কার রচনা? এটা হচ্ছে মুনির চৌধুরীর রচনা, যেটা হচ্ছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম প্রতিবাদী নাটক। আর এইটা 1953 সালেরই 21শে ফেব্রুয়ারি হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঞ্চস্থ করা হয় রাজবন্দীদের দ্বারা, যার কারণে এটার একটা ইম্প্যাক্ট বেশি রয়েছে। আর কবর কবিতার লেখক হচ্ছে জসিমউদ্দিন। ব্রজবুলি বলতে কি বোঝায়? এটা হচ্ছে একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি হচ্ছে একরকম কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত এক ধরনের কৃত্রিম কবি ভাষা। মধ্যযুগে বৈষ্ণব কবিরা এই ভাষায় রাধাকৃষ্ণের ব্রজলীলা বিষয়ক পদ রচনা করেছেন। বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস প্রমুখ এর উল্লেখযোগ্য কবি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? চণ্ডীদাস। চণ্ডীদাস ছিলেন একজন বৈষ্ণব কবি। মানবতাবাদী দর্শনের জন্য তিনি বাংলা সাহিত্যে বিশেষভাবে স্মরণীয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষই যে সত্য, এর বাইরে যে আসলে কিছু না, তিনি
সুন্দরভাবে কবিতা উপস্থাপন করেছিলেন। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? সেটা হচ্ছে চতুরঙ্গ। চতুরঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। অন্য অপশনগুলোর মধ্যে রচিত হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে চতুষ্কোণ রচনা করেন। চতুর্দশী হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। আর স্বপ্নময় চক্রবর্তী হচ্ছে চতুষ্পাঠী রচনা করেন। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। কয়েকটি কবিতা নাগরিক কবি সমর সেন রচিত একটি কাব্যগ্রন্থ। আর অন্যগুলো হচ্ছে কাব্য সমালোচনা বা প্রবন্ধধর্মী রচনা। কোনটি নাটক? এর মধ্যে শাহজাহান হচ্ছে নাটক। শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি ঐতিহাসিক নাটক, যা শেক্সপিয়ারের ট্র্যাজেডির অনুকরণে লেখা আর কি। আবোল তাবোর কার লেখা? আবোল তাবোর হচ্ছে সুকুমার রায়। আবোল তাবোর সুকুমার রায় রচিত বিখ্যাত ননসেন্স সাহিত্য গ্রন্থ। এটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। লাল সালু উপন্যাসটির লেখক কে? সৈয়দ অলিউল্লাহ। লাল সালু সৈয়দ অলিউল্লাহ রচিত একটি সামাজিক উপন্যাস। এতে ধর্মান্ধতা, কুসংস্কার ও প্রতারণার চিত্র ফুটে উঠেছে। উপন্যাসটির ইংরেজি অনুবাদ ট্রি উইদাউট রুটস। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ গ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার্স অফ মডার্ন ইন্ডিয়া। অপলাপ শব্দের অর্থ কী? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। অপলাপ সংস্কৃত শব্দ, এর অর্থ সত্য গোপন করা বা অস্বীকার করা। আর প্রলাপ শব্দের অর্থ হচ্ছে অর্থহীন বা অসংলগ্ন কথা। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এখানে কি শব্দটি কি বোঝাচ্ছে? এটা দ্বারা কি বিরক্ত বোঝাচ্ছে। বিস্ময় বা বিরক্তি বোঝাচ্ছে হচ্ছে এই কি শব্দ দ্বারা। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষামোদে। এই ঢাকের কাঠির অর্থ হচ্ছে তোষামোদকারী ব্যক্তি। সমর্থক বাগধারা হচ্ছে, এই ঢাকের কাঠির সমর্থক বাগধারা হচ্ছে খয়ের খা, ধামা ধরা, পা চাটা প্রভৃতি। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? এটা হচ্ছে দীনেশচন্দ্র সেন কর্তৃক রচিত বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি পদাবলীর আদি ও প্রথম কবি অবাঙালি হিসেবে। প্রথম বাঙালি পদকর্তা হচ্ছে চণ্ডীদাস। বাংলা সাহিত্যে কিন্তু অনেক কয়েকজন চণ্ডীদাস রয়েছে। জয়দেব ছিলেন সংস্কৃত ভাষার পদকর্তা। এই যে পদাবলীর মধ্যে জয়দেব ছিলেন পদাবলীর কবিদের মধ্যে হচ্ছে সংস্কৃত ভাষার পদকর্তা। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? এই প্রশ্নটি অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি হচ্ছে দোভাষী পুঁথি। দোভাষী বলতে আসলে দুই ভাষার পুঁথিকে বোঝায় না, এটা আসলে অনেকগুলো ভাষার সমষ্টি। হিন্দি, উর্দু, বাংলা বা আরবি, ফার্সি, উর্দুর সংমিশ্রণে রচিত গ্রন্থ এই দোভাষী পুঁথি। সুকুমার সেন একে ইসলামী বাংলা সাহিত্য হিসেবে অভিহিত করেছেন। সঞ্জয়িতা কোন কবির কাব্য সংকলন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? এর মধ্যে রক্তকরবী হচ্ছে নাটক। অন্যদিকে চোখের বালি এবং ঘরে বাইরে হচ্ছে উপন্যাস। আর এই বলাকা হচ্ছে কাব্যগ্রন্থ। কোন কবিতার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? সেটা হচ্ছে আনন্দময়ীর আগমনে। 1922 সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশের পর নজরুল 1 বছরের জন্য কারাদণ্ড পান এই আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশের কারণে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? সেটা হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হলো বাউন্ডলের আত্মকাহিনী। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা এবং এইটা হচ্ছে পত্র উপন্যাস। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। 1918 সালে কলকাতা থেকে প্রকাশিত সচিত্র মাসিক পত্রিকা সওগাতের সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
কাজী নজরুলের বাউন্ডারি আত্মকাহিনী ও মৃত্যুর ক্ষুধা এই পত্রিকায় প্রকাশিত হয়। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? সেটা হচ্ছে ফররুখ আহমেদ। এটা হচ্ছে ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে সিরাজম মনিরা, নৌফল হাতেম, হাতেম তাই প্রভৃতি। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি ব্রিটিশ বিরোধী চেতনায় উদ্বুদ্ধ একটি বিখ্যাত উপন্যাস। 1927 সালে ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত ঘোষণা করে। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? এটা হচ্ছে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি হচ্ছে পদাবলী। পদাবলী মূলত শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যের লীলা কথা বা আধ্যাত্মিক বিষয় নিয়ে রচিত গীতি কবিতা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক গ্রন্থের রচয়িতা কারা? এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান একত্রে এটা সম্পাদনা করেন, রচনা করেন। বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা কিন্তু আবার হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মনে রাখতে হবে। কোনটি সঠিক? এইখানে পথের দাবি হচ্ছে একটা উপন্যাস, এটা সঠিক। 71 দিনগুলি হচ্ছে ডায়েরি বা দিনলিপিমূলক লেখা। বিদ্রোহী হচ্ছে কবিতা, এটা কাব্যগ্রন্থ না। গোরা হচ্ছে উপন্যাস, নাট্যগ্রন্থ নয়। তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পথের দাবি উপন্যাস। কোনটি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ? সেটা হচ্ছে মরু ভাস্কর, মোহাম্মদ অজেদ আলীর লেখা মরু ভাস্কর মহানবী সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ। পদাবলী লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে রচনা করেছিলেন হচ্ছে পদাবলী। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে? আহমদ শরীফ। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক ছিলেন আহমদ শরীফ। বিশিষ্ট শিক্ষাবিদ আহমদ শরীফ সম্পাদিত এই অভিধানটি 1992 সালে প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বাঙালি ও বাংলা সাহিত্য। এটা ছিল বিশেষ বিসিএস পরীক্ষা। এই চিহ্ন এর বিশিষ্ট রূপ কি? হ যোগ ম। ক্ষীয় আমরা মোটামুটি ক্ষীয়র মতোই লাগে। ক্ষীয় একটি বিশ্লিষ্ট বর্ণ। বিভিন্ন ক্ষেত্রে এর গঠন ভিন্ন হতে পারে। যেমন ক যোগ স ক্ষীয় শিক্ষক, ক যোগ স যোগ মূর্ধন্য ন। তীক্ষ্ণ শব্দের যে এই অংশটুকু, এইখানে হচ্ছে এইটা লুকায়িত আছে এই অংশটুকুর মধ্যে। ক যোগ স যোগ ম, এইটা সূক্ষ্ম, এর নিচে হবে হচ্ছে ম, সূক্ষ্ম, সূক্ষ্ম উচ্চারণ হবে। এরপরে হচ্ছে হ যোগ ম, ব্রহ্ম, উচ্চারণ হবে ব্রহ্ম, এরকম। তার মানে এই বর্ণের এই বিশ্লিষ্ট বর্ণের রূপ হচ্ছে হ যোগ ম। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি? সেটা হচ্ছে শ্রদ্ধাস্পদস্য। শ্রদ্ধাস্পদস্য এটা হচ্ছে নারীকে সম্বোধনের জন্য ব্যবহৃত হবে। এই বাকিগুলো যে রয়েছে এগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে রাখার জন্য আমরা এটা ফলো করতে পারি। এসু পুরুষবাচক এবং আশু নারীবাচক। যত ধরনের আশুযুক্ত সম্বোধন রয়েছে সব নারীবাচক, এবং এসুযুক্ত যেগুলো রয়েছে সেগুলো সব পুরুষবাচক। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। অন্যান্য পর্তুগিজ শব্দ উল্লেখযোগ্য হচ্ছে আনারস, আলমারি, বালতি, বারান্দা, পেঁপে, সাবান, চাবি ইত্যাদি। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। এর মধ্যে যে শব্দগুলো রয়েছে কোনগুলো হচ্ছে সমার্থক শব্দগুচ্ছ? এখানে হচ্ছে শৈবলিনী, তরঙ্গিনী এবং সরিত, এই তিনটি নদীর সমার্থক শব্দ। এটা হবে হচ্ছে উত্তর। অর্ণব ও সিন্ধু সমুদ্র বোঝায়। এখানে গাং এবং তটিনী ঠিক আছে, কিন্তু অর্ণব হচ্ছে সমুদ্র, যার কারণে এটা মেলে না। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। এইখানে শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটা? এইখানে যেগুলো আছে প্রত্যেকটাতেই কোনো না কোনো শব্দ ভুল রয়েছে, তবে এইখানে উত্তর করা যেতে পারে। সেটা হচ্ছে এইটা, স্বায়ত্তশাসন, আভ্যন্তরণ এবং শুদ্ধ বানান আমরা দিয়ে রেখেছি, সেটা হচ্ছে ভবিষ্যৎ। এই যে ভবিষ্যৎ, এটার উচ্চারণ বানানো হবে হচ্ছে এই যে খণ্ডত্বযুক্ত আকারে। ভৌগোলিক যেটা, সেটা হচ্ছে ভৌগোলিক, গয়োকার হবে, এখানে গয়োকার হবে, যার কারণে এটা ভুল। যশলাভ, যশলাভে এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে যশলাভ। সম্বর্ধনা, এখানে সম্বর্ধনা দেওয়া আছে কিন্তু সংবর্ধনা হবে, যার কারণে এটাও ভুল। তার মানে এইগুলোর মধ্যে সবকটাই ভুল, বেশিরভাগই দুইটা করে ভুল। তো উপরিউক্ত হবে, কেবল হবে শুধু, অথবা মাত্র হবে। তো এই ক্ষেত্রে দুইটা ঠিক আছে, যার কারণে এটা আমরা দিতে পারি মোটামুটি ভাবে। তবে এরকম প্রশ্ন উত্তর করা ঠিক হবে না বিসিএস এর মতো জায়গায়। প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি? প্রাত বিসর্গ যোগ
আস, প্রাত বিসর্গ যোগ আস। এই বিসর্গের কারণেই রয়ের উৎপত্তি হয়, যার কারণে এটা বিসর্গ সন্ধি। প্রাতরাশ শব্দের অর্থ হচ্ছে সকালের নাস্তা। যে পদ ক্রিয়াপদের গুণ, প্রকৃতি এবং তীব্রতা বোঝায় তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ, এটাকে অ্যাডভার্ব বলা হয়। যে পদ ক্রিয়ার ভাব, রূপ বা তীব্রতা প্রকাশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে, অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করে। তো ধীরে ধীরে বাতাস বইছে, এই যে ধীরে ধীরে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। রামগরুড়ের ছানা কথাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে গোমরামুখ লোক। রামগরুড়ের ছানা অর্থ হচ্ছে গোমরামুখ লোক বা রূঢ় স্বভাবের ব্যক্তি। নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? এটা হচ্ছে খ নম্বরে। এখানে ঢাকা 21 ফেব্রুয়ারির পর একটা কমা দিলে এটা সুন্দর হতো, তো সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়নি, সেটা হচ্ছে এটা। শুদ্ধরূপভাবে ঢাকা 21 ফেব্রুয়ারি, 1952। তারিখ লেখার সময় মাসের পর কমা বসে, এই অনুযায়ী এইটা অশুদ্ধ, বাকিগুলো ঠিক আছে। বামেতর অর্থ কি? বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান। বামেতর অর্থ বাম দিকের বিপরীত, অর্থাৎ ডান। বাম দিকের বিপরীত ডানই হবে। প্রথম বাংলা থেসরাজ বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন কে? তিনি হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান। মুহাম্মদ হাবিবুর রহমান প্রথম বাংলা থেসরাজ যথাশব্দ 1974 সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান। জেনে রাখা ভালো যে অশোক মুখোপাধ্যায় সংকলিত সংসদ সমার্থ শব্দকোষ প্রকাশিত হয় 1987 সালে। 99 ধাক্কা বাগধারাটির অর্থ কি? অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। 99 ধাক্কা বলতে জীবনের শেষ পর্যায়ের জন্য সঞ্চয়ের তাগিদ বা প্রবৃত্তিকে বোঝায়। অন্যদিকে যখন তখন অবস্থা, মানে যখন তখন অবস্থা, এটা হচ্ছে মুমূর্ষ অবস্থা, যেটা হচ্ছে এখানে অপশনে রয়েছে। শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। আসন্ন বিপদের বাগধারা হচ্ছে শিরে সংক্রান্তি। যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে কি বলা হয়? নিত্য সমাস। যে সমাসের সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন গ্রামান্তর, অন্য গ্রাম; গৃহান্তর, অন্য গৃহ; দর্শন মাত্র, কেবল দর্শন; 2 ও 90, 92। বিষয়টা হচ্ছে নিত্য সমাসবদ্ধ হিসেবে থাকে বলে এটাকে নিত্য সমাস বলা হয়। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? সেটা হচ্ছে মনসা মঙ্গল কাব্যধারার চরিত্র। আরও 2টি চরিত্র উল্লেখযোগ্য হচ্ছে বেহুলা এবং লক্ষিন্দর। বাংলা পৌরাণিক কাহিনীর দুইটা বিশেষ চরিত্র হচ্ছে এনারা। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্য অনুবাদ করেন। কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে সকল রচনা করে গেছেন বেশিরভাগই হচ্ছে অনুবাদ গ্রন্থ প্রথম দিকে। ভ্রান্তিবিলাস হচ্ছে শেক্সপিয়ারের দ্য কমেডি অফ ইরোর্সের অবলম্বনে রচনা করা, তো সেই ক্ষেত্রে হবে কমেডি অফ ইরোর্স। কখনো উপন্যাস লেখেননি কে? এনাদের মধ্যে সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি, তিনি কবিতা এবং গদ্য রচনা করেছেন। অন্যদিকে জীবনানন্দ দাশ, নজরুল এবং বুদ্ধদেব বসু উপন্যাসও রচনা করেছেন। দুধে ভাতে উৎপাদ গ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। মিলির হাতে স্টেন গান, দুধে ভাতে উৎপাদ, পায়ের নিচে জল দখল, এইটা রয়েছে হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস দুধে ভাতে উৎপাদে এই গল্প গ্রন্থে। মোট 4টি গল্প রয়েছে। এগুলোতে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের বাস্তবতা ফুটে উঠেছে। রোহিণী, বিনোদিনী, কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র? এইখানে রোহিণী সেটা হচ্ছে কৃষ্ণকান্তের উইলের, বিনোদিনী হচ্ছে চোখের বালির এবং কিরণময়ী হচ্ছে চরিত্রহীনের। তো সিকোয়েন্স অনুযায়ী আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা। রোহিণী কৃষ্ণকান্তের উইল, কৃষ্ণকান্তের উইলের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিনোদিনী চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এবং চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, যার চরিত্র হচ্ছে কিরণময়ী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি করেছেন কে? ঈশ্বরী পাটনি। এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকারের অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া। এটি ঈশ্বরী পাটনি তার সন্তানের জন্য বর বা আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। তো চলুন শুরু করা যাক। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? এটা হচ্ছে বিশেষ্য পদ।
আহ, সুন্দর শব্দটি সাধারণত বিশেষণ হলেও এখানে এটি কোনো বিশেষ্যকে বিশেষায়িত করছে না, বরং নিজেই বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি বিশেষ্য পদ। কাচি কোন ধরনের শব্দ? কাচি কোন ধরনের বা কোন ভাষা থেকে আগত শব্দ? সেটা হচ্ছে তুর্কি। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলায় তুর্কি শব্দ সংখ্যা খুবই সীমিত। কাচি তুর্কি ভাষা থেকে আগত শব্দ। এছাড়াও অন্যান্য শব্দের মধ্যে রয়েছে আলখাল্লা, চাকু, কাচি, তোপ, কুলি, লাশ, খোকা প্রভৃতি। আমাদের বাংলা ব্যাকরণ বইয়ে দেওয়া আছে চাকর, চাকু, তোপ, দারোগা এগুলো হচ্ছে তুর্কি ভাষার শব্দ। অ্যাডিশনাল হচ্ছে কুলি, খোকা, লাশ, আলখাল্লা এগুলো। অবশ্যই কোন ভাষা থেকে আগত কোন শব্দগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন হয়। অবশ্যই প্রথমত নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ দেখে যাবেন এবং পরবর্তীতে বিভিন্ন চাকরি পরীক্ষার ব্যাখ্যায় দেওয়া যে শব্দগুলো আছে অবশ্যই দেখে যাবেন। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোন বাক্যে আছে? সেটা হচ্ছে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। তো অধিকরণ কারক কখন হয়? যখন ক্রিয়ার সময় বা স্থান বোঝায় তখন হচ্ছে অধিকরণ কারক হয়। যেমন কোথায় রাখি নাই, আকাশে রাখি নাই। তো সেই ক্ষেত্রে আকাশে সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, আমরা বলতে পারি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে এইটা। বেটাইম শব্দটি গঠিত হয়েছে কিভাবে? এটা হচ্ছে বে, এটা হচ্ছে ফার্সি উপসর্গ, আর টাইম হচ্ছে ইংরেজি শব্দ। এভাবে বেটাইম শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে অসময়। হাত ভারী বাগধারার অর্থ কি? এখানে হচ্ছে কৃপণ। কৃপণ অর্থে হাত ভারী বাগধারাটি আমরা ব্যবহার করি। আর হাতে জল না লাগা অর্থ হচ্ছে অত্যন্ত কৃপণ। লাজ কোন ধরনের শব্দ? এটা হচ্ছে বিশেষ্য। লাজ অর্থ লজ্জা, এটি বিশেষ্য পদ। এর বিশেষণ রূপ হচ্ছে লাজুক। ভানুসিংহ কার ছদ্মনাম? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর একাধিক ছদ্মনামে রচনা করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ভানুসিংহ। তিনি হচ্ছে ভানুসিংহ ঠাকুর নামে যে ছদ্মনামটা আমরা জানি সেটা হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে একটি পদাবলী রচনা করেছিলেন। সাম্য গ্রন্থের রচয়িতা কে? সাম্য কবিতা যে সেটা রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম, কিন্তু সাম্য গ্রন্থ যেটা প্রবন্ধ গ্রন্থ তার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? সেটা হচ্ছে মানব মুকুট। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সেটা হচ্ছে সমকাল। সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন। ফণিমনসা কাব্যের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। ফণিমনসা 1927 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন, এটার মধ্যে 23টি কবিতা রয়েছে। উল্লেখযোগ্য কবিতা হচ্ছে সব্যসাচী, যুগের আলো, হিন্দু মুসলিম যুদ্ধ ইত্যাদি। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, প্রমোদ চৌধুরীর লেখা। বীরবলের হালখাতা 1916 প্রমোদ চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থ। এতে প্রায় 30টি প্রবন্ধ রয়েছে। প্রমোদ চৌধুরী কোনো উপন্যাস লেখেননি। প্রমোদ চৌধুরী কোনো উপন্যাস লেখেননি। উপন্যাস লেখেননি কে? এটা যদি অপশনে দিয়ে দেয় প্রমোদ চৌধুরী তাহলে আমাদের উত্তর করতে হবে। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে? এটা হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত গ্রন্থ আঞ্চলিক ভাষার অভিধান 2য় খণ্ড বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। সনেটের কয়টি অংশ? সনেটের অংশ হচ্ছে 2টি, একটা হচ্ছে অষ্টক এবং একটা হচ্ছে ষষ্ঠক। অষ্টক হচ্ছে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠক হচ্ছে ভাবের পরিণতি। কাটাকুজে বসি তুই গাথিবি মালিকা, এই পঙ্ক্তিটি কার রচনা? কাজী নজরুল ইসলাম। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতা থেকে নেওয়া, যা সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোন সাহিত্যাদর্শে নৈরাশ্যবাদ বিদ্যমান? উত্তর আধুনিকতাবাদ। নৈরাশ্যবাদ অস্তিত্বের অনিশ্চয়তা এবং ভাঙনবোধ। উত্তর আধুনিকতাবাদ সাহিত্যের মূল বৈশিষ্ট্য। কাশবনের কন্যা গ্রন্থটির লেখক কে? শামসুদ্দিন আবুল কালাম। এই শামসুদ্দিন আবুল কালাম এবং আবুল কালাম শামসুদ্দিন নিয়ে যে একটা ঝামেলা হয়, 49তম বিসিএস যারা দিয়েছিলেন তারা বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন। কাশবনের কন্যা একটি হচ্ছে গল্পগ্রন্থ। এতে জেলে সম্প্রদায়ের জীবন চরিত্র ফুটে উঠেছে। শাশ্বত বঙ্গ গ্রন্থটির রচয়িতা কে? এটা হচ্ছে কাজী আব্দুল অদুদের লেখা একটি গ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ। তার আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নদীবক্ষে, যেটা একটা বিসিএস এসেছিল। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1926 সালে। এইটা এখনকার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা
2026 সালের সম্মুখে দাঁড়িয়ে এবং 1926 সালে যেহেতু ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে 100 বছর পূর্তি হচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। 1926 সালের 19 জানুয়ারি ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। এর মূল মন্ত্র বুদ্ধির মুক্তি। বুদ্ধির মুক্তি একটা আন্দোলন। এর মুখপাত্র ছিল শিখা পত্রিকা, যার স্লোগানটা আপনার অবশ্যই জানা উচিত। সঞ্জিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। সঞ্জিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। আর সঞ্জয়িতা যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কি? এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গম শব্দের অর্থ হচ্ছে চলমান বা গতিশীল। এর বিপরীত অর্থ গতিহীন বা অচল, যা স্থাবর শব্দ দ্বারা বোঝায়। স্থাবর মানে হচ্ছে গতিহীন বা অচল। উৎকর্ষতা কোন কারণে অশুদ্ধ? এটা হচ্ছে প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। উৎকর্ষ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত করে উৎকর্ষতা গঠন ব্যাকরণ সম্মত নয়। শুদ্ধরূপ হবে উৎকৃষ্টতা। উৎকৃষ্ট শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হলে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো সেই ক্ষেত্রে প্রত্যয়জনিত ভুল হয়েছে। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কোন অর্থে? কোন অর্থে না ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে হা বোধক অর্থে। অর্থাৎ আসার কথা ছিল, তুমি না বলছিলে আসবা, বিষয়টা এরকম। তো আসার কথা ছিল কিন্তু আসেনি। তো বাক্যটি প্রশ্নবোধক হলেও এর অন্তর্নিহিত অর্থ সম্মতি বা প্রত্যাশা প্রকাশ করেছে, তাই না এখানে হাবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ কি? ফাঁকি দেওয়া। মাথায় হাত বুলানো বাগধারাটির অর্থ হচ্ছে কাউকে ফাঁকি দেওয়া বা ধোঁকা দেওয়া। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? অর্থাৎ স্বাভাবিকভাবেই মূর্ধন্য স ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আষাঢ়। কিছু শব্দে স্বভাবগতভাবেই মূর্ধন্য স ব্যবহৃত হয়, যেমন আষাঢ়, ভাষা, পাষাণ, বাষ্প প্রভৃতি। অক্ষির সমীপে এর সংক্ষেপণ কি? অক্ষির সমীপে অর্থ সমক্ষ। অক্ষির অগোচরে পরোক্ষ। অক্ষির সম্মুখে সেটা হচ্ছে প্রত্যক্ষ। এটা হচ্ছে অক্ষি সংক্রান্ত এক কথায় প্রকাশ। তো অক্ষির সমীপে অর্থ হচ্ছে চোখের কাছে বা সামনে, যাকে বলা হয় সমক্ষ। উপসর্গ ও প্রত্যয়ের পার্থক্য কোনটি? উপসর্গ প্রত্যয়ের মধ্যে যে পার্থক্য মূলত সেটা হচ্ছে উপসর্গ শব্দের আগে বসে, প্রত্যয় পরে বসে। উপসর্গ মূল শব্দের আগে বসে এবং প্রত্যয় মূল শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে। এটা এদের মূল পার্থক্য। তুমি এতক্ষণ কি করেছো? এখানে কি কোন পদ? এখানে কিটা হচ্ছে সর্বনাম, যেটাকে ইংরেজিতে প্রোনাউন বলা হয় আর কি। তো এখানে কি প্রশ্নসূচক সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন তোমার নাম কি? এই যে কি, এই কি এর উত্তরে কি আসবে? সেটা হচ্ছে কারো একজনের নাম আসবে, তো নামের পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে, সুতরাং সেটা হচ্ছে সর্বনাম। তো এরকম কোনো কাজের পরিবর্তে কিটা ব্যবহৃত হচ্ছে এই জায়গায়। আকাশে তো রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এখানে আকাশে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে একটা স্থান নির্দেশ করতেছে, যেটা হচ্ছে অধিকরণ কারক। স্থান, কাল এবং পাত্র নির্দেশ করে সেটা অধিকরণ এবং সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা একটি উপন্যাস। অন্যদিকে বলাকা এটা হচ্ছে কাব্যগ্রন্থ, ডাকঘর হচ্ছে নাটক এবং কালান্তর যেটা এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলামের নামের সঙ্গে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটা একটা পত্রিকার নাম। কাজী নজরুল ইসলাম সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকা হচ্ছে ধূমকেতু। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল রাখালি এবং বিখ্যাত কবর কবিতারা ছিল হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? এটা হলো আনোয়ার পাশা। রাইফেল রুটি আওরাত 1973 মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। রচয়িতা শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কোহেলিকা এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। তো মৃত্যুক্ষুধা দেওয়া আছে, এটা হচ্ছে উপন্যাস। এবং এদিকে অপশনে যেগুলো রয়েছে আলিয়া, ঝিলিমিলি এবং মধুমালা এগুলো হচ্ছে নাটক। আর এই মৃত্যুক্ষুধা উপন্যাসের চরিত্র কি কি এইটা আপনাকে জেনে যেতে হবে, পরীক্ষায় আসবে অবশ্যই, এগুলোই আসে বিভিন্ন উপন্যাসের চরিত্রগুলা। আর বিশেষ করে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এরা হচ্ছে প্রতিটা বিসিএস, প্রতিটা চাকরির পরীক্ষায় অবশ্যই প্রশ্ন হয় 3টা থেকে 4টা করে প্রতিজন থেকে। তো এটা গুরুত্বপূর্ণ দুইজন মানুষ বাংলা সাহিত্যের।
আহ, মাঝে জননী কান্দে কোন ধরনের রচনা? এটা হচ্ছে একটা কাব্য। এটি পল্লীকবি জসিমউদ্দিনের একটি গাথা কাব্য। কোনটি সঠিক? এখানে কাদো নদী কাদো কাব্য, না এটা তো একটা উপন্যাস। সজন বদির ঘাট, এটা না। নকশিকাতার মাঠ, সজন বদির ঘাট হচ্ছে জসিমউদ্দিনের লেখা। বহিবীর নাটক, এটা এটা অবশ্যই সঠিক। বহিবীর হচ্ছে একটা নাটক। আর মহাশ্মশান হচ্ছে মহাকাব্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? সেটা হচ্ছে পথের দাবি। বিপ্লববাদী ভাবধারার কারণে ব্রিটিশ সরকার পথের দাবি উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করেছিল। ভবিষ্যতের বাঙালি গ্রন্থটির রচয়িতা কে? এস ওয়াজেদ আলী। এস ওয়াজেদ আলী এবং মোহাম্মদ ওয়াজেদ আলী নামে দুজন লেখক কিন্তু বাংলা সাহিত্যে রয়েছেন। আর যে নামগুলো বেশিরভাগ সময় আমাদের কনফিউশনে ফেলে দেয় আর কি, সেই ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে এস ওয়াজেদ আলী, মোহাম্মদ ওয়াজেদ আলী, মোতাহার হোসেন চৌধুরী, কাজী মোতাহার হোসেন, এগুলো দেখে যেতে হবে। শামসুর রহমান, শামসুল হক, এরকম দেখে যেতে হবে। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, এরকম। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। উক্তিটি কার? এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর। ভাষা ও রীতিনীতি বিষয়ক প্রাঞ্জল বক্তব্যের জন্য প্রমোদ চৌধুরী বিশেষভাবে পরিচিত। তিনি হচ্ছেন বীরবল ছদ্মনামে লেখালেখি করতেন। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তক এবং তার প্রবন্ধগুলো সবগুলোই হচ্ছে যুগ উপযোগী। আজ থেকে 100 বছর আগের লেখাগুলোও মোটামুটিভাবে বর্তমান সময়ের সাথে খুব ভালোভাবে যায়। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মানের বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। ক্ষীয়মান শব্দটি হচ্ছে একটা বিশেষণ শব্দ, এর অর্থ হচ্ছে হ্রাস পাচ্ছে এমন। বর্ধমান একটা বিশেষণ শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বিশেষণ পদের বিপরীতার্থক শব্দ চাওয়া হয়েছে, সুতরাং বিশেষণই হবে। অন্যদিকে বৃহৎ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষুদ্র, বর্ধিষ্ণুর বিপরীতার্থক শব্দ ক্ষয়িষ্ণু এবং বৃদ্ধিপ্রাপ্তের বিপরীত শব্দ হচ্ছে হ্রাসপ্রাপ্ত। নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় কি হবে? সেটা হচ্ছে নশ্বর। নষ্ট হয় স্বভাব যার, এক কথায় হচ্ছে নশ্বর। নিদাঘ, নিতান্ত দগ্ধ হয় যে সময়ে, সাধারণত গ্রীষ্মকালকে বোঝানো হয় নিদাঘ হিসাবে। নষ্টমান, নষ্ট হয়ে যাচ্ছে এমন, সেটা হচ্ছে নষ্টমান। বিনশ্বর হচ্ছে যা ধ্বংসশীল বা চিরস্থায়ী নয়। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? সেটা হচ্ছে দ্বিগু সমাস। যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে এবং সমাহার সমষ্টি বা মিলন অর্থ দেয়, বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস বলে। তো দ্বিগু সমাস হচ্ছে সমাহার সমষ্টি বা মিলন বোঝায় এবং পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে। যেমন সপ্ত, এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। অহের সমাহার, অহ মানে দিন, সপ্তাহ, সমাহার সমষ্টি বা মিলন বোঝায়। আবার নব, নয়, রত্নের সমাহার, সমাহার সমষ্টি বা মিলন বোঝাচ্ছে। তার মানে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ এবং পরপদে সমাহার সমষ্টি বা মিলন বোঝাবে, সেইটা হচ্ছে দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? এখানে কোনো বাক্যই শুদ্ধ না। সংশয় শব্দের সঠিক বিশেষণ হলো সংশয়াপন্ন। তো এই শব্দ কোথাও নেই, সুতরাং প্রত্যেকটাই ভুল। যদি সংশয়াপন্ন থাকতো তাহলে হতো। যেমন তাহার জীবন সংশয়াপন্ন, এটা হচ্ছে সঠিক ব্যবহার এবং শুদ্ধ বাক্য। চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো চাঁদের মতো মুখ। চাঁদমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, অর্থ চাঁদের মতো মুখ। এখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। চাঁদমুখ বলতে কিন্তু চাঁদকে বোঝায় না, এর পরপদের অর্থে প্রাধান্য পাওয়ার অর্থ হচ্ছে মুখকে বোঝাবে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি, যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয় না, এটা হচ্ছে কর্ম। কর্মকারক হলো যে বস্তু অবস্থার উপর ক্রিয়া সম্পাদিত হয়, যে বস্তু বা অবস্থার উপর ক্রিয়া সম্পাদিত হয়। এখানে ওষুধকে কেন্দ্র করে ক্রিয়া সম্পন্ন হচ্ছে, সুতরাং এটা কর্মকারক। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে। এখানে কোন ধরনের বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। যেহেতু বেশি নম্বর পেয়েছো সেহেতু, সুতরাং তুমি প্রথম হবে। এই যে যেহেতু সাথে সুতরাং এর একটা সাপেক্ষতা রয়েছে। জটিল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে আরেকটি আশ্রিত খণ্ডবাক্য থাকে। এখানে যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, আশ্রিত বাক্য, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, সুতরাং তুমি প্রথম হবে। প্রধান খণ্ডবাক্য, তুমি প্রধান হবে।
বাংলা ছন্দ কত রকমের হয় সেটা হচ্ছে 3 ধরনের ছন্দ হয়, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এবং স্বরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ আবার বিভিন্ন ভাগে বিভক্ত। কোনটি শুদ্ধ বানান? এটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানানটি সঠিক। আর এটা হচ্ছে তৎসম শব্দ। অমৃতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই। অমৃতাক্ষর ছন্দে অন্তমিল থাকে না। এর প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন রচিত বঙ্গভাষা ও সাহিত্য, বঙ্গভাষা ও সাহিত্য বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এরা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম প্রকাশিত হয় এই পত্রিকাটি 1872 সালে। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য বাজেয়াপ্ত হয়েছিল? এখানে প্রশ্নটাই ভুল, কারণ অগ্নিবীণা কাব্য কখনোই বাজেয়াপ্ত হয়নি। তবে এর অন্তর্গত রক্তাম্বরধারিণী মা এই কবিতাটি লেখার জন্য এই কবিতাটি হচ্ছে বাজেয়াপ্ত হয়েছিল, এবং আনন্দময়ীর আগমনে লেখার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল। মৃন্ময়ী রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের নায়িকা? সেটা হচ্ছে সমাপ্তি। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। রশিদ করিমের প্রথম উপন্যাস উত্তম পুরুষ প্রকাশিত হয় 1961 সালে। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটা একটি উপন্যাস শামসুদ্দিন আবুল কালামের, প্রকাশিত হয় 1954 সালে। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? আধুনিক ভাষাতত্ত্ব। মোহাম্মদ এনামুল হক এটি রচনা করেন। বাংলা সাহিত্যে সনেট ধারণার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1966 সালে চতুর্দশপদী কবিতাবলিতে বাংলা সনেট রচনা করেন। জসিমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সেটা হচ্ছে কল্লোল পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতাটা রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 1927 সালে কল্লোল পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটা সেটা হচ্ছে বলাকা। 1915 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের কবিতা হচ্ছে এইটা। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে? এইটা হচ্ছে ফার্সি এবং আরবি শব্দের সম্মিলনে গঠিত হয়েছে। চৌ হচ্ছে ফার্সি শব্দ এবং হদ্দি হচ্ছে আরবি শব্দ। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চৌহদ্দি বিশেষ্য পদ, এবং এই শব্দটা বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। এই চৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে বাড়ির চারপাশের সীমানা। আর অন্যদিকে হাট বাজার, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে দেওয়া আছে, হাট বাজার বাংলা এবং ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। রাজা বাদশাহ সংস্কৃত এবং ফার্সি শব্দের সমন্বয়ে গঠিত। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটায় চোর, এখানে হারায় কোন ধাতু? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কর্মবাচ্যের ধাতু। মূলত মৌলিক ধাতুর সঙ্গে আ যুক্ত হয়ে সেটা কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। যেমন হার যোগ আ, হারা। যেমন যা কিছু হারায়, এখানে হারা হচ্ছে আ প্রত্যয় যোগে গঠিত ধাতু। দেখ যোগ আ, দেখা, দেখায়। যেমন কাজটা ভালো দেখায় না, এখানে দেখা বা হারা কিংবা হারায় হচ্ছে কর্মবাচ্যের ধাতু হবে। তো অপশনে না থাকার কারণে এভাবে সঠিক উত্তর করা যাচ্ছে না এখানে। সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ কে মুদ্রণ করেন? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। 1778 সালে প্রকাশিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি বাংলা টাইপ সহযোগে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ। এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের অনুরোধে তখন রচনা করা হয়। কোন শব্দটি ফার্সি? এখানে পেরেশান শব্দটি ফার্সি। একটা তথ্য দিয়ে রাখি, যে সকল শব্দ আসে বিভিন্ন পরীক্ষায়, শব্দ কোন ভাষার শব্দ কিংবা কোন ধরনের শব্দ, বেশিরভাগই নবম দশম শ্রেণীর বোর্ড বইগুলো থেকে আসে, বিশেষ করে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে। পেরেশান শব্দটি হচ্ছে ফার্সি। এদিকে মুসাফির, তকদির এবং মুসলিম শব্দগুলো হচ্ছে আরবি ভাষার শব্দ। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এখানে হচ্ছে এজেন্ট শব্দটা হচ্ছে ইংরেজি থেকে আগত। অন্যদিকে আইন হচ্ছে ফার্সি ভাষার শব্দ, দাখিল আরবি ভাষার শব্দ, মুসলেকা তুর্কি ভাষার শব্দ। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়? সেটা হচ্ছে সন্ধি প্রক্রিয়ায় গঠিত হয়েছে। নব যোগ অন্ন, নব যোগ অন্ন
অ প্লাস অ ইকুয়াল টু আ, এই স্বরসন্ধির সূত্র অনুসরণ করে গঠিত হয়েছে নবান্ন শব্দটি। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? এখানে পক্ক বা পাকা অর্থে প্রকাশ পায় হচ্ছে পাকা আম। পাকা আম মানে হচ্ছে পরিপক্ক আম, কাঁচা নয় যা। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এখানে এটা হচ্ছে কোন জাতীয় বাক্য? এই যে যেই দর্শন পেলাম সেই প্রস্থান করলাম, এই যে সাপেক্ষতা, এই সাপেক্ষতা যেখানে থাকবে সেটা হচ্ছে মিশ্র বাক্য, এটাকে জটিল বাক্য বলা হয়। লাঠালাঠি কোন সমাস? এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। পারস্পরিক ক্রিয়া বোঝালে ব্যতিহার বহুব্রীহি হয়, যেমন হাতে হাতে যে লড়াই হাতাহাতি, কানে কানে যে কথা কানাকানি, লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠালাঠি, তো কানে কানে যে কথা কানাকানি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। প্র পরা অপ এগুলো কি? এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। টিটা খানা ইত্যাদি এইগুলোকে, এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক বা ইংরেজিতে যাকে বলি আমরা আর্টিকেল। পদের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝালে তাকে পদাশ্রিত নির্দেশক বলে। যেমন বইটা, কলমটি, একখানা। তবে এক শব্দের সাথে টি যুক্ত হলে সেটা কিন্তু অনির্দিষ্টতা বোঝায়, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। ব্যালেট কি? এটা হচ্ছে গীতিকা। ব্যালেট হচ্ছে এক ধরনের গীতিকা, এটা হচ্ছে আখ্যানধর্মী লোকসাহিত্য যেখানে কাহিনী মুখ্য এবং সুর হচ্ছে গৌণ। এটি আবৃত্তিযোগ্য হলেও গীতিধর্মী, এর ভিত্তি হচ্ছে জনশ্রুতি। বাংলাদেশের গীতিকা তিন ধরনের: নাথ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকা। শাহনামা মৌলিক গ্রন্থটির রচয়িতাকে? শাহনামা যে মৌলিক গ্রন্থ তার রচয়িতা হচ্ছে মহাকবি ফেরদৌসী। এটি হচ্ছে প্রায় 60,000 শ্লোকের মহাকাব্য, এতে প্রাচীন ইরানের কিংবদন্তি ও ইতিহাস স্থান পেয়েছে। এর যুগ বিভাগ হচ্ছে পৌরাণিক, বীরদের কাহিনী এবং ঐতিহাসিক যুগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা, এইটার লেখক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দ্বিতীয় খণ্ড। আর বাংলা সাহিত্যের ইতিবৃত্ত এইটা কে লিখেছেন কমেন্টে জানাবেন। এর আগের দুইটা বিসিএসে আমরা রিপিট করেছি বিষয়টা। রূপ লাগে আখি ঝরে গুণে মন ভর, কার রচনা? এটা হচ্ছে জ্ঞান দাসের রচনা। রাধাকৃষ্ণের প্রেম ভিত্তিক বিখ্যাত পদ হচ্ছে এটা। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। 1909 সালে রচিত ঐতিহাসিক নাটক শাহজাহানের রচয়িতা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছিলেন? সেটা হচ্ছে মূলত এখানে অপশনে নাই। বিষয়টা হবে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী যে অবস্থাগুলো, দুর্ভিক্ষের যে অবস্থা, সেই সময়ের বিষয়গুলো তুলে ধরেছিলেন। তো যেহেতু অপশনে নাই, সেই ক্ষেত্রে আমরা সঠিক উত্তর হিসেবে এখানে কিছুই নিতে পারি। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগর। ভারতচন্দ্র রায়গুণাকর নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অন্নদামঙ্গল। মহুয়া পালাটি রচয়িতাকে? দ্বিজ কানাই। দ্বিজ কানাই মহুয়া পালাটি রচয়িতা করে। ময়মনসিংহ গীতিকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পালাগান। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? 1801 সালে। উইলিয়াম কেরির নেতৃত্বে বাংলা বিভাগ চালু হয়। কলেজ প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ, সেটা হচ্ছে 1800 সালে লর্ড ওয়েলেসলির সময়ে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? এর মধ্যে অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। এটি একটি মাসিক পত্রিকা, এর প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পত্রিকাটি প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এটি ব্রাহ্মণের মুখপত্র হিসেবে পরিচিত ছিল। আর সংবাদ প্রভাকর যে পত্রিকাটা, সেটার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? সেটা হচ্ছে কমলে কামিনী। এটি দীনবন্ধু মিত্রের রচিত একটি সামাজিক নাটক। অন্যদিকে চক্ষুদান হচ্ছে রামনারায়ণ তর্করত্নের লেখা, বিধবা বিবাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এবং ভদ্রার্জুন হচ্ছে তারাচরণ শিকদারের লেখা। কোন গ্রন্থটি মহাকাব্য? এর মধ্যে বৃত্তসংহার হচ্ছে মহাকাব্য। বৃত্তসংহার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি মহাকাব্য। ওই যে বললাম, যে সকল লেখক কবি যাদের থেকে প্রশ্ন হয় তার বেশিরভাগই হচ্ছে নবম দশম শ্রেণীর প্রথম পত্র থেকে আসা। দেখবেন প্রথম পত্রে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচনা রয়েছে, আসলে ওইগুলো ভালোভাবে পড়লেই অনেক কিছু কভার হয়। অবকাশ রঞ্জিনী হচ্ছে নবীনচন্দ্র সেনের একটা কবিতা সংকলন। বিরহ বিলাপ
এইটা হচ্ছে কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ, এবং বীরাঙ্গনা কাব্য হচ্ছে বাংলা পত্রকাব্য, যেটার প্রথম বাংলা পত্রকাব্য, যেটি লেখেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 32 সিংহাসন কার রচনা? এটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজে কর্মরত অবস্থায় তিনি হচ্ছে এই গ্রন্থটি রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা প্রভৃতি। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরে দুলাল। এটি প্যারিচাঁদ মিত্র রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। এর গুরুত্বপূর্ণ চরিত্র ছিল হচ্ছে ঠক চাচা। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? এটা হচ্ছে আত্মজীবনিক উপন্যাস। এটা হচ্ছে মীর মশাররফ হোসেন নিজেকে নিয়ে লিখেছিলেন। তার উল্লেখযোগ্য আত্মজীবনিক গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি, আমার জীবনী। তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেছিলেন? সেটা হচ্ছে গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন হচ্ছে এটা রচনা করেন ফরাসি গ্রন্থ থেকে, যেখানে 96 জন অলিয়া উলিয়ার জীবন চরিত রয়েছে। গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের অনুবাদ করেছিলেন। তার মানে চিন্তা করেন, হিন্দু হয়েও এ সকল মুসলিম সাহিত্যের প্রতি তার একটা অনুরাগ ছিল আর কি। কোন নাটকটি সেলিম আল দিনের? সেলিম আল দিন হচ্ছে রচনা করেন মুনতাসির ফ্যান্টাসি। এটি একটি স্যাটার ধর্মী নাটক, বঙ্গাত্মক নাটক আর কি। অন্যদিকে কবর নাটকটির রচয়িতা মনির চৌধুরী, 52 ভাষা আন্দোলন নিয়ে করা লেখা। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক, এবং বহুব্রী হচ্ছে হুমায়ুন আহমেদের রচনা। বহুব্রী একটা নাটকও আছে, এই নাটক থেকেই তৈরি করা ভিডিও পাবেন ইউটিউবে, দেখে নেবেন, ভালো লাগে। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 1955 সালে ডিসেম্বর 3, 1955 ঢাকার বর্ধমান হাউসে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এর প্রথম পরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা একাডেমির পরিচালক এবং মহাপরিচালককে, এটা কিন্তু অবশ্যই দেখে যাবেন, সভাপতি এবং মহাপরিচালক। দারিদ্র কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে সিন্ধু হিন্দোল। উপসর্গ কোনটি? এর মধ্যে যে কয়েকটা রয়েছে অতি হচ্ছে উপসর্গ। নেমেসিস কোন জাতীয় রচনা? এটা হচ্ছে একটি নাটক। নুরুল মুমিনের রচিত নেমেসিস নাটকটি প্রকাশিত হচ্ছে শনিবারের চিঠিতে 1945 সালে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি কোন কাব্যের কবিতা? এটা হচ্ছে শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল এটি, এবং এটি তার শেষ লেখা। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি হচ্ছে আবু ইসহাক রচিত একটি উপন্যাস। এর কেন্দ্রীয় চরিত্র ছিল, নারী চরিত্র ছিল হচ্ছে জয়গুণ। পাখি সব করে রব রাতি পোহাইল, এই যে কবিতার চরণটা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি, এই রচয়িতাকে, সেটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। বনফুল কার ছদ্মনাম ছিল? সেটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? বাঁধনহারা মৃত্যুকথা কুহেলিকা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন? অবশ্যই ভানুসিংহ ঠাকুর নিজেই রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক নাম ভানুসিংহ। কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন? মূলত আনন্দময়ী আগমনে লেখার জন্য কারাবরণ করেন। 1922 সালে ধূমকেতু পত্রিকায় প্রকাশের পর কবিতাটির জন্য নজরুল গ্রেপ্তার হন। গ্রিক শব্দ কোনটি? তুফান, লুঙ্গি, কুপন, দাম। দাম হচ্ছে গ্রিক শব্দ। দাম শব্দটি গ্রিক শব্দ দ্রাখমে থেকে আগত। অন্যদিকে তুফান আরবি শব্দ, লুঙ্গি বার্মিজ বা বর্মি বা মিয়ানমার থেকে আগত শব্দ, কুপন ইংরেজি শব্দ। গ্রিক ভাষার আরও কিছু শব্দ রয়েছে, যেমন কেন্দ্র, ডায়নামো, ডায়নামাইট ইত্যাদি। বাংলা ভাষায় কয়টি উপসর্গ আছে? বাংলা ভাষায় রয়েছে 21টি উপসর্গ। আমরা জানি উপসর্গ মোট 3 প্রকার: বাংলা, সংস্কৃত বা তৎসম এবং বিদেশি। বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি এবং বিদেশি উপসর্গ রয়েছে অনেকগুলো বাংলা ভাষায়। এর মধ্যে আ, সু, বি এবং নি, এই 4টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত দুটাতেই রয়েছে। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এটা ছিল হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এটি হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ। মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাস যোগ উয়া, মাসুয়া বা মেসো, মাসুয়া থেকে মেসো। এই যে মাস যোগ উয়া,
মাসুয়া বা মেসো। এই উয়া থেকে ও হয় বিশেষণ গঠনে। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? এর মধ্যে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? সেটা হচ্ছে পর যোগ পর, পরস্পর, যেখানে আসলে কোনো নিয়ম মানা হয় না, সেগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি, যেমন পরস্পর, তস্কর, একাদশ, ষোড়শ প্রভৃতি। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলে? প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় হচ্ছে উপমেয় এবং পরোক্ষ বস্তুটিকে বলা হয় হচ্ছে উপমান। তো যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়, যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান। এ মাটি সোনার বাড়া, এখানে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে এই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে বিশেষণের অতিশয়ন, বিশেষণের অতিশয়ন। কোনটি উপন্যাস? এর মধ্যে হচ্ছে কন্যাকুমারীটা উপন্যাস। অন্যদিকে নতুন চাঁদ হচ্ছে কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের। গড্ডলিকা এটা রাজশেখর বসুর একটা গল্পগ্রন্থ এবং নেমেসিস হচ্ছে নাটক, বিখ্যাত নাটক নুরুল মোমেনের। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। লৌকিক কাহিনী নির্ভর প্রথম সাহিত্যকর্ম সতী ময়না লোরচন্দ্রানী রচনা করেন দৌলত কাজী। কবির মৃত্যুর পর এর অসমাপ্ত অংশ আলাওল সমাপ্ত করে যান। এই দৌলত কাজীর এই অসমাপ্ত কাজটা সমাপ্ত করেন মহাকবি আলাওল। সাপ্তাহিক সুধাগরের সম্পাদক কে ছিলেন? শেখ আব্দুর রহিম ছিলেন সাপ্তাহিক সুধাগরের সম্পাদক। তিনি আরও সম্পাদনা করেন সাপ্তাহিক সুধাগর, মাসিক মিহির, মুসলিম ভারত। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। কোন একটা বিশেষ কোশ্চেন সলভ আমি বলেছিলাম যে মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রশ্নটা আসবে, অর্থাৎ কত সালে প্রতিষ্ঠিত হয়। তো সেই ধারাবাহিকতায় আমরা এবার লক্ষ্য করলাম 50তম বিসিএসে কিন্তু এটা হুবহু চলে এসেছিল। তো এরপরের যে কোনো পরীক্ষাতে এইটা আসবে। মাসিক মোহাম্মদ একটা প্রসিদ্ধ পত্রিকা, যেটা হচ্ছে বাংলা সাহিত্যে একটা বড় অবদান আছে যার, এবং 100 বছর পূর্তি উপলক্ষে 1927 থেকে 2027 একটা গুরুত্বপূর্ণ সাল। সুতরাং পরবর্তী পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা বেশি। আর প্রথম প্রকাশ হয় এটি প্রথম প্রকাশিত হয় 1903 সালে কলকাতা থেকে। দৈনিক রূপ হয় হচ্ছে 1922 সালে এবং পুনরায় মাসিক হিসেবে প্রকাশ লাভ করে হচ্ছে 1927 সালের 3 নভেম্বর। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়। দীনেশ রঞ্জন দাস সম্পাদক ছিলেন এই পত্রিকার। আর অন্যদিকে কালীয় কলম যেটা আছে এটা 1926 সালে, প্রগতি 1927 সালে এবং সবুজপত্র 1914 সালে প্রকাশিত হয়। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি? ক্রান্তি হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা, যা 1940 সালে প্রগতি লেখক সংঘ থেকে প্রকাশিত হয়েছিল। এর তত্ত্বাবধানে ছিলেন হচ্ছেন সোমেনচন্দ্র। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলে হয়। এইখানে যে উক্তিটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের? সেটা হচ্ছে সমাপ্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, যেটা প্রতি বছরে আমরা লক্ষ্য করি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। এই বঙ্গভাষা ও সাহিত্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ। এটি রচনা করেছিলেন দীনেশচন্দ্র সেন 1896 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবে জগত্তারিণী পদক পান? 1923 সালে। 1923 সালে এই জগত্তারিণী স্বর্ণ পদকটা পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং 1936 সালে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রিটি অর্জন করেন বা লাভ করেন, তাকে দেওয়া হয়। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কার হাতে? রামনারায়ণ তর্করত্ন, যার হাত ধরে কিন্তু বাংলায় মৌলিক নাটকের যাত্রা শুরু হয়। সেটা ছিল প্রথম সম্পূর্ণ মৌলিক সামাজিক নাটক, নাম হচ্ছে কুলিনকুর সর্বস্ব। এটা 1864 সালে রচনা করেন রামনারায়ণ তর্করত্ন। পাখি সব করে রব রাতি পোহাইল, এর রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। এটি তার শিশু শিক্ষা শিশুতোষ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি কে সহ্য করতে পারতেন না? আমাদের প্রমোদ চৌধুরী ছিলেন, পাবনার হরিপুরে যার পৈতৃক নিবাস। তিনি
জীবনে হচ্ছে বাচালতা মানে জ্যাঠামি পছন্দ করতেন না এবং সাহিত্যে অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু পছন্দ করতেন না, যাকে ন্যাকামি বা কৃত্রিমতা বলা হচ্ছে। তো তিনি এরকম মানুষ ছিলেন। উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। উপরোধ অর্থ বিশেষ অনুরোধ, সুপারিশ বা খাতির। উপরোধে ঢেকে গেলা বা অনুরোধে ঢেকে গেলা অর্থ হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও অনুরোধে কিছু করা। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? দেখেন, প্রতিটা বিশেষ পরীক্ষাতেই চর্যাপদ থেকে কিন্তু কোনো না কোনো প্রশ্ন আসে, সুতরাং বিস্তারিত জেনে যাওয়া উচিত। চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? মঙ্গল যুগের সর্বশেষ কবি হচ্ছেন ভরতচন্দ্র রায়গুণাকার। তিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ কবি। তার রচনা হচ্ছে অন্নদামঙ্গল। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? এই প্রশ্নগুলো রিপিট কোশ্চেন, কিন্তু বর্তমানে কিন্তু বিসিএস এর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। ব্রজবুলি ভাষায় রাধা কৃষ্ণ বিষয়ক পদ রচনার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই বড়াই, এইটা কোন ধরনের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তনের হচ্ছে কয়েকটা প্রধান চরিত্র ছিল হচ্ছে রাধা, কৃষ্ণ, বড়াই, আয়ান ঘোষ এবং গোপীবৃন্দ। এইখানে বড়াই বা বড়াই এটা ছিল হচ্ছে বৃদ্ধা পিসি, যিনি এই যে রাধা কৃষ্ণের যে প্রেমালাপ এর বার্তা বাহক ছিলেন, যাকে দূতী বলা হয়, দূত বলা হয়। তার মানে রাধা কৃষ্ণের প্রেমের দূতী ছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই বা বড়াই। লোকসাহিত্য কাকে বলে? এটা হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি, এগুলো হচ্ছে লোকসাহিত্য। লোকসাহিত্যের মধ্যে রয়েছে লোকগান, পালাগান, প্রবাদ, ছড়া, উপকথা। লোকসাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক সাহিত্য কাব্যকে মঙ্গল কাব্য বলা হয়। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় 19 শতকে। গবেষকদের মতে 16 থেকে 18 শতকে বাংলা গদ্যের নিদর্শন চিঠিপত্র ও দলিলপত্রে সীমাবদ্ধ ছিল। প্রকৃত সাহিত্যিক গদ্যের সূচনা ও বিকাশ ঘটে 19 শতকে। অর্থাৎ প্রথম দিকের নিদর্শন পাওয়া গেলেও প্রকৃত সাহিত্যিক গদ্যের সূচনা ঘটে 19 শতকে এসে। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? এটা হচ্ছে দিগদর্শন। দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় লেখা এবং বাংলার প্রথম সাময়িক পত্র, যেটি প্রকাশিত হয় 1818 সালে শ্রীরামপুর মিশনারিদের তত্ত্বাবধানে। প্রথম সাপ্তাহিক পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ। সাময়িক পত্র ছিল দিগদর্শন এবং প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ, যেটাও 1818 সালে প্রকাশিত হয়। ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। 19 শতকের নবজাগরণের সময়কার পাশ্চাত্য শিক্ষা ভাবধারায় উদ্বুদ্ধ বাঙালি যুব সমাজ হচ্ছে ইয়ং বেঙ্গল। এরা মূলত হিন্দু কলেজের ছাত্র ছিলেন এবং ডিরোজিও, এটা নামটা খুবই গুরুত্বপূর্ণ, এই ডিরোজিওর শিষ্য ছিলেন হচ্ছেন এই ইয়ং বেঙ্গলরা। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? এখানে এই বিয়ে পাগলা বুড়ো হচ্ছে দীনবন্ধু মিত্রের প্রহসন। এছাড়া সধবার একাদশী, এটা হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা। এবং এখানে বুড়ো শালিকের ঘাড়েরও, এটা মাইকেল মধুসূদন দত্তের রচনা করা একটি প্রহসন। এবং কিঞ্চিত জলযোগ, এটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর এই যে কল্কি অবতার, এইটা লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয় হচ্ছেন মীর মোশাররফ করিমের নাটক। এছাড়াও মীর মোশাররফ করিমের অন্যান্য রচনার মধ্যে রয়েছে বসন্ত কুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয় প্রভৃতি। কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। এই যে কৃষ্ণকুমারী, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক, যেটা রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। আর এইখানে নটির পূজা যে লেখাটা আছে,
এটা হচ্ছে গীতিনাট্য, রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন এটা। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে প্রথম নাট্যমঞ্চ বা রঙ্গমঞ্চ তৈরি হয়, যা প্লে হাউস নামে পরিচিত ছিল। এটি লালদিঘির পূর্ব পাশে অবস্থিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ, এটা হচ্ছে অতিপ্রাকৃত গল্প, যেখানে বিভিন্ন কল্পনাকের কথা এবং জাদুর কথাও রয়েছে আর কি। ক্ষুধিত পাষাণ, জীবিত মৃত, গুপ্তধন, মণিহার, এইগুলো হচ্ছে অতিপ্রাকৃত গল্পের মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক। তার প্রথম উপন্যাস রত্নাবতী। এখন এখানে একটা ক্রিটিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের মুসলিম রচিত প্রথম উপন্যাস কোনটি? মানে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস কোনটি? এর উত্তর কি হবে? রত্নাবতী। যেহেতু বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক হচ্ছে মীর মোশাররফ হোসেন এবং তার রচনা করা প্রথম উপন্যাস হচ্ছে রত্নাবতী, সুতরাং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কর্তৃক মুসলিম রচিত উপন্যাস হচ্ছে রত্নাবতী। কোশ্চেন আসলে এভাবে আসে। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? তিনি ধূমকেতু নামে পত্রিকা সম্পাদনা করেছিলেন। এছাড়াও নাঙ্গল, নবযুগ এই পত্রিকাগুলো সম্পাদনা করেছিলেন। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ, যেটি প্রকাশিত হয় 1955 সালে। জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা ও বেলা কালবেলা। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর কিন্তু যে বইটা রয়েছে, বোর্ড বই, সেখানে সুন্দর করে দেওয়া রয়েছে। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা আসলে কে? এটা হচ্ছে ফররুখ আহমেদ। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, যেটি রচনা করেন জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। এটি প্রকাশিত হয় 1971 সালে। আর এই যে আর্তনাদ যে উপন্যাসটা, এটার লেখক ছিলেন হচ্ছে শওকত ওসমান, যেটা ভাষা আন্দোলন ভিত্তিক। আবার জাহান্নাম হইতে বিদায়, এটার লেখক কিন্তু শওকত ওসমান। আর শঙ্খনীল কারাগার, আমরা জানি এটি হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদ লিখেছেন। এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত জীবনের গল্পগুলো তুলে ধরেছিলেন। কাঁটাতারে প্রজাপতি, এটা হচ্ছে সেলিনা হোসেনের তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে লেখা একটি উপন্যাস। এটা কোনো একটা বিসিএস এসেছিল যতটুকু মনে পড়ে আর কি। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করে? কৃতদাসের হাসি। এই কৃতদাসের হাসি, যেটি প্রকাশিত হয় 1962 সালে, এই উপন্যাসের জন্য শওকত ওসমান 1966 সালে আদমজী পুরস্কার লাভ করে। এই কৃতদাসের হাসি উপন্যাসটা কিন্তু ইংরেজিতে অনুবাদ করা হয়, যার নাম দেওয়া হয় দ্য লাফটার অফ এ স্লেভ। দ্য লাফটার অফ এ স্লেভ অর্থাৎ কৃতদাসের হাসি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? খুবই সাধারণ একটা প্রশ্ন, কিন্তু এরকম কিছু প্রশ্ন কিন্তু প্রতিবারই বিসিএস পরীক্ষায় আসে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ রয়েছে 50টি। বাংলা ভাষায় বর্ণমালা হচ্ছে একটি, সেটা হচ্ছে বাংলা বর্ণমালা। স্বরবর্ণ 11টি। স্বরে ও স্বরে আর হ্রস্বই দীর্ঘে আমরা সবাই জানি, এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এর মধ্যে যে স্বরবর্ণগুলো রয়েছে, হ্রস্বই স্বর রয়েছে হচ্ছে 4টি এবং দীর্ঘ স্বর রয়েছে বাকি 7টি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি হয়। যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত আছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। সাধু রীতি, সেটা হচ্ছে তৎসম শব্দবহুল, যেটা গুরুগম্ভীর। আর চলিত রীতি, যেটা হচ্ছে তদ্ভব শব্দবহুল। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হচ্ছে বাংলা ভাষায় রচনা করেন। তবে খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়, সেটা হচ্ছে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ। পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দো আসম্পাসাও। এটা 1734 সালে
ঠিক তার কিছুদিন পরেই, কয়েক বছর পরেই ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নাথালিয়ান ব্রাসি হ্যালহেড। অর্থাৎ পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন হচ্ছে ম্যানুয়েল দোয়াস সম্পাসাও, এবং ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নাথালিয়ান ব্রাসি হ্যালহেড। আর বাংলা ভাষায় যেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ 1833 সালে, এই সময় রচনা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? এটা হচ্ছে জনযোগ এক, জনৈক। এটা হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। বাক্যের 3টি গুণ কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে আমরা জানি, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। বাক্য অসম্পূর্ণ হলে অর্থ অপূর্ণ থাকে, অর্থাৎ একটি বাক্য শুরু করার পরে পরে যে বিষয়টা আমরা শুনতে চাই, যে বিষয়টা শোনার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করি, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি কি? সুশৃঙ্খল পদবিন্যাস, এবং যোগ্যতা হচ্ছে ভাবগত সামঞ্জস্যতা। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। সমাস হলো একাধিক পদের একপদীকরণ। এটি এর মূল উদ্দেশ্য হচ্ছে বাক্য সংক্ষেপণ করা এবং নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। সর্বশেষ 50তম বিসিএসেও কিন্তু ঠিক এই প্রশ্নই এসেছিল। চর্যাপদের 1 নং পদের রচয়িতা হচ্ছে লুইপা, তাই তাকেই বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? 7 সাগরের মাঝি, যেটা প্রকাশিত হয় 1944 সালে। ফররুখ আহমদ মুসলিম রেনেসার কবি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ সগীর, যিনি ইউসুফ জুলেখা রচনা করেছিলেন। তিনি প্রাচীনতম বাঙালি মুসলমান কবি। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? সৈয়দ মুজতবা আলী। তিনি হচ্ছেন রম্য রচনায় এক অনন্য কথা সাহিত্যিক, যিনি সুন্দরভাবে রম্য রচনা করে থাকেন। এই চাচা কাহিনী গ্রন্থটির প্রকাশকাল 1959 সাল। মুসলিম নারী জাগরণের কবি কে? শামসুন নাহার। মুসলিম নারী জাগরণের কবি হচ্ছেন শামসুন নাহার। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী জাগরণের অগ্রদূত হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? বরুচণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম আদি শ্রেষ্ঠ নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনই হচ্ছে মধ্যযুগের প্রথম আদি নিদর্শন বা শ্রেষ্ঠ নিদর্শন। এটি সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। রচয়িতা বরুচণ্ডীদাস, যার প্রকৃত নাম ছিল অনন্ত। এই কাব্যগ্রন্থের বিষয়বস্তু ছিল ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী। মূল চরিত্র কৃষ্ণ, রাধা এবং বড়াই। তো রাধা কৃষ্ণের প্রেমের দূতী ছিলেন হচ্ছেন বড়াই বা বড়াই, যা আমরা গত বিসিএসে আলোচনা করেছি। তো বিস্তারিত এভাবে দেওয়া আছে, যেগুলো পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তো যাদের এই পিডিএফগুলো দরকার, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। এর রচয়িতা ছিল ম্যানুয়েল দোয়াস সম্পাসাও। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। এটা নিয়ে মতভেদ রয়েছে। অনেক গবেষক মনে করেন তিনি চট্টগ্রামের জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। অনল প্রবাহ রচনা করেন কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তিনি হচ্ছে অনল প্রবাহটি রচনা করেন। তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে সমধিক পরিচিত। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস হচ্ছে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা। এর প্রকাশকাল 1922 সাল। মোট কাব্যগ্রন্থে মোট কবিতা রয়েছে 12টি। প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বধারিণী মা ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য। সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি? সবুজ পত্র পত্রিকা, যার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। 71-এর চিঠি কোন ধরনের রচনা? এটা মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে।
এটি প্রতিষ্ঠিত হয় মূলত কয়েকটি উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রচার ও প্রসার। প্রথম পরিচালক ছিলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। প্রতিষ্ঠার তারিখ হচ্ছে 3 ডিসেম্বর 1955 সাল। আর যে সময় প্রতিষ্ঠিত হয় তখন মূল ভবন হিসেবে ব্যবহার করা হতো পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বা বর্ধমান হাউস। সনেট কবিতার প্রবর্তক কে? বাংলা সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইতালীয় শব্দ সনেট থেকে এর আবির্ভাব হয়েছে। মূলত সনেটের প্রবর্তক হচ্ছেন পেত্রাক, যিনি হচ্ছে ইতালীয় কবি। আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। কাজী ইমদাদুল হক এই উপন্যাসটি রচনা করেন। মুসলিম সমাজের দোষ ত্রুটি সম্বলিত কাহিনী কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করেছেন তিনি। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী, যার প্রকাশকাল 1865। প্রথম সার্থক বাংলা উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলা হচ্ছে প্রথম রোমান্টিক উপন্যাস। নবকুমার কপালকুণ্ডলা জাহাঙ্গীর হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র। পথিক তুমি পথ হারিয়েছো হচ্ছে প্রথম রোমান্টিক সংলাপ, যেটা আমরা দেখতে পাই কপালকুণ্ডলা উপন্যাসে। কৃষ্ণকান্তের উইলে হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্প, গোবিন্দলাল ভ্রমণ এবং রোহিণীর। অনেক শব্দের অর্থ কী? অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অবশ্যই বানানটা লক্ষ্য রাখতে হবে। সরেওয়া 9 দীর্ঘই ক, অনেক। এই অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। এদিকে সূর্য এবং সমুদ্রের সমার্থক শব্দ দেওয়া আছে। সূর্যের সমার্থক শব্দ হচ্ছে রবি, তপন, ভানু, সবিতা, আফতাব, প্রভাকর, দিনমণি, ভাস্কর, আদিত্য, মার্তণ্ড, অর্ক, মিহির প্রভৃতি। আর সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে সাগর, বারিশ, সিন্ধু, বারিধি, অর্ণব, উদধি, জলধি, রত্নাকর, পারাবার প্রভৃতি। জ্যোৎস্নারাত কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে এর ব্যাসবাক্য হয় জ্যোৎস্না শোভিত রাত, তার মানে হচ্ছে মধ্যপদলোপী সমাস। তো এখানে মধ্যপদলোপী কর্মধারা রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। যে কর্মধারায় সমাসে মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বলা হয়। যেমন জ্যোৎস্না শোভিত রাত, জ্যোৎস্নারাত। স্মৃতি রক্ষার্থে যে সৌধ বা স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। আয়ের উপর কর, আয়কর। গণিত বিষয়ক শাস্ত্র, গণিত শাস্ত্র। দেখেন এখানে মধ্যের যে পদগুলো এগুলো লোপ পাচ্ছে এবং পরের পূর্বপদ এবং পরপদ একত্রিত হয়ে একটি নতুন শব্দ গঠিত হচ্ছে। এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। অ্যানাটমি শব্দের অর্থ কি? অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীরবিদ্যা, যা হচ্ছে জীবদেহ সম্পর্কিত আলোচনা করে থাকে। আমাদের দেহের কোথায় কি আছে, কিভাবে আছে, সবকিছু নিয়ে কিন্তু এই অ্যানাটমি আলোচনা করে। তো অ্যানাটমি বিভিন্ন ধরনের হয়, যেমন নার্সেস অ্যানাটমি, আরও অনেক ধরনের আছে আর কি। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব, অর্ক। এখন এই যে আফতাব, এইটা কিছুক্ষণ আগে আমরা প্রথম প্রশ্নে পড়ে আসলাম। আফতাব শব্দের সমার্থক শব্দ অর্ক, যেটা এখানে আছে দেখেন। এই জন্যই ব্যাখ্যা পড়েই কিন্তু বিশেষ প্রশ্নগুলো অ্যানালাইজ করতে হয়, ব্যাখ্যা পড়া জরুরি। আফতাব এবং অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য। এখানে রাতুল যে শব্দটা রয়েছে এর অর্থ হচ্ছে লাল বা রক্তবর্ণ। অর্ণব এবং জলধি এটা হচ্ছে সমুদ্র বোঝায়। এই অর্ণব এবং জলধিও কিন্তু আমরা এখানে আলোচনা করেছি যে অর্ণব এবং জলধি এটা হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ। তার মানে এই যে প্রশ্নগুলো হয় এগুলো কিন্তু প্রিভিয়াস প্রশ্নকে ফলো করেই পরবর্তী প্রশ্নকে তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে এই কিছু কিছু বিষয় যেমন সূর্য, সমুদ্র, পৃথিবী, আগুন, এইগুলোর সমার্থক শব্দ প্রতি বছরই কোনো না কোনো পরীক্ষা আসে। সুতরাং এগুলো খুব সুন্দরভাবে দেখে যাওয়া উচিত। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাক যোগ আড়ম্বর, বাক হসন্ত যোগ আড়ম্বর। সন্ধির নিয়ম অনুযায়ী পূর্বপদের শেষের ব্যঞ্জন বর্ণ ক, চ, ট, ত, প এগুলো থাকলে পরের পদে তৃতীয় ধ্বনিতে পরিণত হয় আর কি। তো সেই ক্ষেত্রে বাক যোগ আড়ম্বর, বাগাড়ম্বর। বাংলা ছন্দ প্রধানত কত প্রকার? বাংলা ছন্দ প্রধানত 3 প্রকার। সেটা হচ্ছে অক্ষরবৃত্ত বা যৌগিক ছন্দ, মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ এবং স্বরবৃত্ত বা স্বরার ছন্দ। নিচের কোনটি অঘোষ অল্পপান ধ্বনি? এটা খুব সুন্দর একটা সূত্রের মাধ্যমে আমরা দিয়ে রেখেছি যে
কখন অঘোষ অল্পবান হবে, কখন অঘোষ মহাপান হবে, ঘোষ অল্পবান মহাপান কিংবা নাসিক্য হবে। তো এটা হচ্ছে ভাগ করা আছে খুব সুন্দরভাবে। এটা এইগুলো কোথায় যাবে এটা নিয়ে কাজ করা হচ্ছে, ধীরে ধীরে শেষ করা হবে। যাই হোক, নিচের কোনটি অঘোষ অল্পপান ধ্বনি, সেটা হচ্ছে চ। এই যে এখানে যদি আমরা লক্ষ্য করি, অঘোষ অল্পপান ধ্বনি হচ্ছে ক। ওকে, অপ কি ধরনের উপসর্গ? অপ হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা, তৎসম এবং বিদেশি। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পূর্ণ পর্ব 8 মাত্রায় এবং অপূর্ণ পর্ব 5 মাত্রায় রয়েছে এইটাতে। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সহচর যোগ জ। এটা হচ্ছে সাহচর্যের সঠিক গঠন আর কি। বাংলা ভাষায় আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এটা 1907 সালে। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, চর্যাপদ কত সালে প্রকাশ করা হয়? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে এই চর্যাপদ প্রকাশ করা হয়। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? এইখানে অনিলা দেবী ছদ্মনামে লিখতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল যাযাবর। আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে? প্যারীচাঁদ মিত্র। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা, চর্যাপদের লেখক ভুসুকুপা, যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। তাই এই কবির একটা লেখা পদ থেকে প্রমাণিত হয় যে তিনি বাঙালি ছিলেন। যেমন আজি ভুসুকু বঙ্গলি ভইলি নিয় ঘরেনি চণ্ডালি লেলি। তো এই যে বঙ্গলি, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি বাঙালি কবি ছিলেন আর কি। তার রচিত মোট পদ 8টি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই চরণদ্বয়ের লেখককে, এই সুন্দর এবং বিখ্যাত চরণদ্বয়ের লেখক হচ্ছে আমাদের মদন মোহন তর্কালঙ্কার। তার আরেকটি উল্লেখযোগ্য লেখা হচ্ছে পাখি সব করে রব রাতি পোহাইল। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? এইটা হচ্ছে রূপকথা বা লোকসাহিত্যের একটি রচনা সংকলন। ঠাকুরমার ঝুলি হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথার সংকলন, প্রকাশিত হয় 1907 সালে। ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার অন্যান্য সংকলনের মধ্যে রয়েছে ঠাকুর দাদার ঝুলি, ঠান দিদির থলে, দাদামশাইয়ের থলে, বাবা মা আহুতি প্রভৃতি। কাঁঠাল পাড়ায় জন্মগ্রহণ করেছেন কোন লেখক? এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল কোনটি? মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল আসার একটাই কারণ, তিনি হচ্ছেন মুসলিম সাহিত্যের অন্যতম প্রতীক্ষিত, বাংলা সাহিত্যে আর কি। এই ক্ষেত্রে এই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্ম মৃত্যু সাল পরীক্ষায় আসে। তো তার জন্ম মৃত্যু সাল হচ্ছে 1847 থেকে 1912। জন্ম 1847 এবং মৃত্যু 1912। পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণকারী সাহিত্যিককে? এখানে পাহাড়তলীতে কেউ জন্মগ্রহণ করেননি, মানে এইখানে যারা আছে তাদের কেউই জন্মগ্রহণ করেননি। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।